আজ আমি আপনাদের এমন একটা সিনেমার গল্প শোনাবো যেটা শুনলে আপনার মনে হবে, আরে বাবা, এমন স্কুলও কি হয় নাকি। ভাবুন তো একবার, এমন একটা স্কুলের কথা যেখানে শুধু পড়াশোনা নয়, বরং মারামারিটাই যেন শেখার মূল বিষয়, যেখানে ছাত্রদের মধ্যে লড়াই করাটা ক্লাসের পড়ার মতোই জরুরি। হ্যাঁ, এমনই এক দারুণ আর একটু অন্যরকম স্কুলের গল্প নিয়ে আজ আমরা ডুব দেব। চলুন একসাথে শুনে আসি সেই দুনিয়ার এক অসাধারণ কাহিনী। সিনেমার একদম শুরুতেই আমরা দেখতে পাই আমাদের সিনেমার হিরো জি হিয়নকে। সে যেন এক দারুণ ডানপিটে ছেলে। তার যন্ত্রণায় শুধু স্টুডেন্টরাই বিরক্ত হতো না, স্কুলের শিক্ষকরাও জি হিয়নের লাগাম ছাড়া আচরণে বেশ বিরক্ত হয়ে উঠেছিলেন। তার দুষ্টুমি এতটাই বেড়ে গিয়েছিল যে স্কুলের প্রিন্সিপাল আর সহ্য করতে পারছিলেন না, আর তাই জি হিয়নের বোনের প্রিন্সিপালের অফিসে ডাক পড়ল। ভাবুন তো একবার, ভাইয়ের কাণ্ড কারখানার জন্য বোনকে স্কুল পর্যন্ত আসতে হচ্ছে। প্রিন্সিপাল তখন জি হিয়নের বোনকে স্পষ্ট জানিয়ে দিলেন, দেখুন, জি হিয়নের দুষ্টুমি এখন এতটাই বেশি যে আমরা ওকে স্কুলে রাখতেই পারছি না, ওকে স্কুল থেকে বের করে দিতে আমরা বাধ্য। একথা শুনে জি হিয়নের বোন তো একদম হতভম্ব। নিজের ভাইয়ের ভবিষ্যতের কথা ভেবে সে প্রিন্সিপালের কাছে বারবার মিনতি করে বলল, স্যার, ওকে আর একটা সুযোগ দিন, দয়া করে ওকে স্কুল থেকে বের করে দিবেন না। কিন্তু প্রিন্সিপাল ছিলেন খুব কড়া, তিনি তার কথায় কান দিলেন না। শেষমেশ জি হিয়নকে স্কুল থেকে বের করে দেয়া হলো। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, এত বড় একটা ঘটনার পরেও জি হিয়নকে কিন্তু একটুও মন খারাপ লাগছিল না, বরং তাকে দেখে মনে হচ্ছিল যেন সে খুব খুশি, যেন এই মুক্তিটাই সে এতদিন ধরে চাইছিল। স্কুল থেকে বের হওয়ার পর জি হিয়ন আর এক মুহূর্ত দেরি করল না। সে যেন নিজের জন্য একটা নতুন জীবন খুঁজছিল। মনে মনে ঠিক করলো, আমাকে এমন একটা স্কুল খুঁজে বের করতেই হবে যেখানে কোনো নিয়ম কানুন নেই, যেখানে আমি নিজের মতো করে চলতে পারবো, যা খুশি তাই করতে পারবো। অনেক খোঁজাখুঁজির পর জি হিয়ন অবশেষে এমনই এক আজব স্কুলের খবর পেল। এই স্কুলে নাকি মারামারি করাটা খুব সাধারণ একটা ব্যাপার, যেন এটা তাদের প্রতিদিনের খেলার মতোই। আর এই স্কুলে জি হিয়নের মতো ডানপিটে ছেলেরাই পড়াশোনা করত। জি হিয়নও খুশিতে লাফাতে লাফাতে এই নতুন স্কুলে ভর্তি হতে চলে আসে। সে স্কুলের বাইরে দাঁড়িয়ে অবাক চোখে বিল্ডিংটা দেখছিল, আর তার মনে হচ্ছিল, আরে, এই জায়গাটা তো আগে একটা জেল ছিল। ভাবতেই কেমন অদ্ভুত লাগে, তাই না? একটা জেলখানা এখন একটা স্কুল। সে যখন এসব অদ্ভুত কথা ভাবছিল, ঠিক তখনই হঠাৎ করে তার মাথায় এসে পড়লো একটা ফুটবল। জি হিয়ন চমকে উঠল। সে ঘুরে দাঁড়াতেই দেখলো একদল ছেলে হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে। জি হিয়নের মনে হলো, ওহ, এই বুঝি এবার একটা ঝগড়া বাঁধলো। যাক বাবা, আমিও তো সবসময় লড়াই করার জন্যই তৈরি। সে আসলে ঝামেলায় পড়তে বেশ পছন্দই করত। কিন্তু যা ঘটলো তাতে জি হিয়ন রীতিমতো অবাক হয়ে গেল। ছেলেটা এগিয়ে এসে তাকে বলল, দুঃখিত ভাই। জি হিয়ন অবশ্য প্রথমে ভেবেছিল এটা হয়তো তাদের লড়াই শুরু করার একটা কৌশল, হয়তো তাকে আঘাত করার জন্যই তারা এমনটা করছে। কিন্তু আসল ঘটনা ছিল অন্য। বলটা সত্যিই ভুল করে তার মাথায় লেগেছিল। এখানে জি হিয়ন জানতে পারলো যে এই স্কুলের ছাত্ররা নিজেদের মধ্যে এমনি এমনি মারামারি করে না, এর জন্য এখানে একটা আলাদা ফাইটিং ক্লাব তৈরি করা হয়েছিল। মানে এটা যেন একটা নিজস্ব আখড়া, যেখানে ছাত্ররা নিয়ম মেনে নিজেদের মধ্যে মারামারি করত। এমনকি স্কুলের শিক্ষকরাও তাদের উপর বাজি ধরত। জি হিয়ন এবার স্কুলের ভেতরে ঢুকলো এবং একজন শিক্ষকের সাথে দেখা করলো। এখানে এসে সে খুব খুশি হলো, কারণ ভর্তির জন্য তাকে কোনো লম্বা লাইনে দাঁড়াতে হলো না। তাকে শুধু প্রমাণ করতে হবে যে সে মারামারি করতে পারে, আর এভাবেই সে অনায়াসে স্কুলে ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পর তার পরের কাজ ছিল নিজের ক্লাসরুম খুঁজে বের করা। জি হিয়ন যখন করিডোরে দাঁড়িয়ে তার ক্লাসরুম খুঁজছিল, ঠিক তখনই তার চোখ পড়ল একজন ছোট্ট দুর্বল চেহারার ছেলের ওপর। ছেলেটার নাম ছিল চ্যাং সিং। জি হিয়নের মনে হলো, এ তো দেখছি খুবই দুর্বল একটা ছেলে, এর সাথে আর মারামারি করে কি লাভ হবে। যাই হোক, জি হিয়ন সেই ছোট্ট ছেলেটিকে তার ক্লাসরুমের ব্যাপারে জিজ্ঞেস করলো।
এবং নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসে গিয়ে সে দেখল সকালে যাদের সাথে তার দেখা হয়েছিল সেই পুরো দলটাই তার ক্লাসমেট। এই দলটার নেতা ছিল ইয়াং সিং। সে জি হিয়নকে সঙ্গে করে স্কুলের বেসমেন্টে নিয়ে গেল, যেখানে সেই বিখ্যাত ফাইটিং ক্লাবটি ছিল। ইয়াং সিং তাকে বোঝালো যে এই স্কুলটিতে এটাই একমাত্র জায়গা যেখানে নিয়ম মেনে লড়াই করার অনুমতি আছে। ক্লাবের বাইরে যে কোনো জায়গায় লড়াই করাটা স্কুলের নিয়মের বাইরে। ইয়াং সিং জি হিয়নকে আরও একটা দারুণ খবর দিল, যে কেউ স্কুলের সব ছাত্রকে হারিয়ে টপ ডগ বা স্কুলের সবচেয়ে শক্তিশালী যোদ্ধার খেতাব জিততে পারে। এর মানে কি জানেন? একবার যদি আপনি এই খেতাব জেতেন তাহলে স্কুলের সব নিয়ম কানুন আপনার হাতে চলে আসবে আর আপনি নিজের ইচ্ছা মতো সেগুলো বদলাতে পারবেন। জি হিয়ন এই কথা শুনে তো ভীষণ খুশি হয়ে উঠল। তার মনে হলো, আরে বাহ, আমিও তো এই টপ ডগ হতে চাই। কিন্তু ইয়াং সিং তাকে বোঝালো এই কাজটা মোটেই সহজ নয়। তাকে প্রথমে সব ছাত্রের সাথে লড়াই করতে হবে, এরপর স্কুলের 3 জন বর্তমান চ্যাম্পিয়নকে হারাতে হবে, আর চ্যাম্পিয়নদের হারানোর পর তাকে মুখোমুখি হতে হবে স্কুলের সবচেয়ে শক্তিশালী যোদ্ধার সাথে, যার পরিচয় এখনো পর্যন্ত কেউ জানে না আর যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। জি হিয়নের উত্তেজনা আরো বেড়ে গেল। জি হিয়নের মনে হলো, যাক বাবা, আমাকে তো তাহলে এবার 3 জন চ্যাম্পিয়নের সাথে লড়তে হবে। তাদের মধ্যে একজন ছিল সেই চ্যাং সিং, যাকে সে প্রথমে দুর্বল ভেবেছিল। তাই জি হিয়ন সবার আগে চ্যাং সিংকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানালো। কিন্তু চ্যাং সিং এখানে তার সাথে লড়তে রাজি হলো না, বরং সে সোজাসুজি না করে দিল। উল্টো চ্যাং সিং এর দল সেখানে হাজির হলো। নতুন ছাত্র জি হিয়নকে দেখে তারা তাকে রীতিমতো ধমকাতে শুরু করলো। তারা জি হিয়নের জামা কাপড়ের অর্ধেক খুলে ফেললো আর নিচের অংশে গোলাপি রঙের আন্ডার প্যান্ট দেখে সবাই উল্টো মজা নিল। ভাবুন তো, একজন যোদ্ধা হতে আসা ছেলেটার এই হাল। এই অবস্থায় জি হিয়নকে দেখে সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করলো। ইয়াং সিং জি হিয়নকে দেখে বুঝতে পারে যে জি হিয়ন খুবই সাহসী আর এত সহজে হার মানার ছেলে নয়। সে মনে মনে ঠিক করলো জি হিয়নকে তার লড়াইয়ের অনুশীলনে সাহায্য করা দরকার। তাই সে জি হিয়নকে চ্যাং সিং এর ফাইটিং ক্লাবে নিয়ে গেল, যেখানে জি হিয়ন চ্যাং সিং এর লড়াইয়ের কৌশলগুলো দেখতে লাগলো। জি হিয়ন লক্ষ্য করলো চ্যাং সিং দেখতে দুর্বল হলেও তার লড়াইয়ের কৌশলগুলো ছিল অসাধারণ। সে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের দক্ষতা আর কৌশলগুলো এমনভাবে দেখাতো যে প্রতিপক্ষের জন্য তাকে হারানো খুবই কঠিন ছিল। চ্যাং সিং এর লড়াই দেখে জি হিয়ন রীতিমতো মুগ্ধ হয়ে গেল আর সে সাথে সাথে এই ফাইটিং ক্লাবে যোগ দিয়ে দেয়। অন্য 2-1 সাধারণ ছাত্রের সাথে লড়াই শুরু করলো। জি হিয়ন তাদের সবাইকে হারালো আর তার এই অসাধারণ পারফরমেন্স দেখে সবাই বুঝলো যে জি হিয়ন একজন ভালো যোদ্ধা। তার এই জয় দেখে সবাই ভাবতে শুরু করলো আগামী দিনে সে বাকি চ্যাম্পিয়নদের সাথেও লড়বে। শিক্ষার্থীরা শুরুতে জি হিয়নকে হ্যালো কিটি বলে বিরক্ত করলেও জি হিয়ন দিনে দিনে আরো শক্তিশালী হয়ে উঠছিল। তার একের পর এক জয় দেখে ধীরে ধীরে তাদের মনে ভয় ঢুকতে শুরু করলো। জি হিয়নের জয়ের গতি দেখে একজন শিক্ষক রীতিমতো বিরক্ত হয়ে উঠেছিলেন, কারণ সেই শিক্ষক প্রতিদিন জি হিয়নের বিপক্ষে বাজি ধরতেন আর একজন শক্তিশালী যোদ্ধাকে তার সামনে দাঁড় করাতেন। কিন্তু জি হিয়ন যখনই জিততো তখনই সেই শিক্ষকের সব টাকা পানিতে যেত। এই ব্যাপারটা নিয়ে শিক্ষক ভীষণ রেগে গেলেন আর জি হিয়নের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য মনে মনে প্রস্তুতি নিতে লাগলেন। শিক্ষক সিদ্ধান্ত নিলেন যে এখন আর সাধারণ ছাত্রদেরকে লড়াই করার অনুমতি দেওয়া হবে না। তাই তিনি জি হিয়নের জন্য পরের দিনের একটা লড়াই ঠিক করলেন। এই লড়াইটা ছিল স্কুলের শীর্ষ 5 চ্যাম্পিয়নের মধ্যে একজন খুবই শক্তিশালী চ্যাম্পিয়নের বিরুদ্ধে। শিক্ষক মনে মনে ভাবলেন এই লড়াইয়ে জি হিয়ন নিশ্চয়ই হারবে আর তখনই আমার সব টাকা ফিরে আসবে। যখন জি হিয়নের বন্ধু ইয়াং সিং লড়াইয়ের শিডিউল দেখে তখনই জি হিয়নের কাছে ছুটে এলো। তাকে বলল, টিচার মনে হয় শিডিউলে কোনো ঝামেলা করেছে, কারণ যার সাথে তোমার 16 নম্বর ফাইট হওয়ার কথা ছিল তার সাথেই কাল তোমাকে লড়তে হবে। ইয়াং সিং তাকে পরামর্শ দিল যে তার সাথে এইভাবে লড়াই না করে কথা বলা উচিত, কারণ যদি জি হিয়ন ফাইট করে তাহলে সে নিশ্চিত হারবে আর এতদিন সে লড়াই করে যে সম্মান অর্জন করেছে আর সবার মনে যে ভয় ঢুকিয়ে দিয়েছে তা মুহূর্তেই শেষ হয়ে যাবে। কিন্তু জি হিয়ন বন্ধু ইয়াং সিং এর কথাগুলো খুব একটা গুরুত্বের সাথে নিল না। সে আত্মবিশ্বাসের সাথে মনে মনে ভাবলো যে সে এই যোদ্ধাকেও হারাতে পারবে।
অবশেষে লড়াইয়ের সময় এলো। লড়াই শুরু হওয়ার পর প্রথমেই দেখা গেল চ্যাম্পিয়ন জিহিয়নের চেয়ে শারীরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু জিহিয়ন তার চালচলন বোঝার চেষ্টা করলো। সে দেখলো চ্যাম্পিয়ন জিহিয়নের শার্ট ধরে তাকে মারার চেষ্টা করছে। জিহিয়ন তখন শার্টের দিকে মনোযোগ দিল। জিহিয়ন বিষয়টা খেয়াল করে আর সে তার জামা খুলে ফেলে। আর এই জিনিসটা তার জন্য প্লাস পয়েন্ট হিসেবে কাজ করলো, কারণ জিহিয়ন পাতলা হওয়ায় অনেক ফাস্ট ছিল। আর চ্যাম্পিয়নও এখন তার জামা ধরতে পারছিল না। সে চ্যাম্পিয়নকে এমন মারতে শুরু করলো যেন তার জীবনটাই পাল্টে দেবে। যারা এই লড়াই দেখতে এসেছিল জিহিয়নের এই দারুণ কৌশল দেখে তারা মুগ্ধ হয়ে গেল। জিহিয়ন চ্যাম্পিয়নকে দারুণভাবে মেরে হারালো। তার এই অসাধারণ জয় দেখে সবাই যেন হতবাক হয়ে গেল। অন্যান্য চ্যাম্পিয়নরাও জিহিয়নের অনেক প্রশংসা করতে শুরু করলো। কিন্তু জিহিয়নের এই জয় দেখে অন্য একজন চ্যাম্পিয়ন রেগে গেল আর তাকে পরের দিন লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানালো। এই যোদ্ধার কথা ভেবে জিহিয়ন চিন্তায় পড়ে গেল। সে আগেই শুনেছিল যে এই চ্যাম্পিয়ন খুবই বেপরোয়া। সে এদিক ওদিক না তাকিয়ে যেন অন্ধের মতো লড়াই করে। জিহিয়ন যখন তার সাথে লড়াই করছিল তখন সে অবাক হলো, কারণ জিহিয়নের প্রতিটি আক্রমণে চ্যাম্পিয়ন কোনো রকম বাধা ছাড়াই সহ্য করছিল। তার যেন কোনো ব্যথা লাগছিল না। জিহিয়ন একসময় ক্লান্ত হয়ে পড়ল, আর জিহিয়ন ক্লান্ত হওয়ার এই সুযোগ নিয়ে চ্যাম্পিয়ন তাকে মারতে শুরু করলো। এটাই ছিল তার লড়াইয়ের কৌশল, প্রতিপক্ষকে ক্লান্ত করে তারপর তাকে আঘাত করা। আর তখন চ্যাম্পিয়নের হাতে তার চাবির রিং ছিল, সেটা দূরে ছিটকে পড়ে, আর এটা তার জন্য খুবই দরকারি ছিল। জিহিয়ন এই সুযোগটা কাজে লাগালো। সে চ্যাম্পিয়নকে আক্রমণ করে রিং থেকে বের করে দিল আর তাকে হারিয়ে দিল। জিহিয়নের এই জয়ে পুরো ক্লাবে তার নামে স্লোগান শুরু হয়ে গেল, আর সবাই জিহিয়নকে স্কুলের নতুন চ্যাম্পিয়ন হিসেবে মনে করতে লাগলো। ঠিক তখনই একটা নতুন নাম শোনা গেল, ডায়ানো। ইয়াংসিং যে চ্যাম্পিয়নের কথা জিহিয়নকে আগে বলেছিল, যে কিনা এখন স্কুলের টপ ডগ ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে স্কুলে আসছিল না। সবাই ভেবেছিল হয়তো কোনো ফাইটে সে আহত হয়েছে আর তাই এখন স্কুলে আসছে না, কিন্তু আসল ঘটনা ছিল অন্য। ডায়ানো এবার জিহিয়নের সাথে লড়াই করতে চেয়েছিল, তবে ইয়াংসিং যে কিনা দ্বিতীয় চ্যাম্পিয়ন ছিল সে ডায়ানোকে বোঝানোর চেষ্টা করলো যেন সে এই লড়াইয়ে না জড়ায়। ইয়াংসিং মনে করিয়ে দিল যে ডায়ানো এখন ফাইট ক্লাবে রুলস ভাঙছে আর অন্যের ফাইটে অযথা জড়ানো ঠিক হবে না। ডায়ানোকে তখন লড়তে দেওয়া হয়নি, কারণ একটা ফাইনাল নির্বাচনী লড়াই হওয়ার কথা ছিল। এই লড়াইটা ছিল ডায়ানো আর চ্যাংসিং এর মধ্যে, যারা ছিল স্কুলের সবচেয়ে সেরা দুই যোদ্ধা। ডায়ানো এই লড়াইটা জিততে চেয়েছিল। পুরো স্কুল এই লড়াই দেখার জন্য জড়ো হয়েছিল। জিহিয়নও এই লড়াই দেখতে এসেছিল। এই লড়াই দেখে সে বেশ এক্সাইটেড হয়ে পড়ল। লড়াই শুরু হওয়ার পর জিহিয়নের প্রথমে মনে হয়েছিল চ্যাংসিং জিতবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ডায়ানো চ্যাংসিংকে অনায়াসে হারালো। এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে ডায়ানো স্কুলের সবচেয়ে শক্তিশালী নেতা। তার শক্তি সত্যিই অসাধারণ। এই কারণে আরো বেশি ছাত্র তার দলে যোগ দিতে শুরু করলো। এমনকি ইয়াংসিং, যে কিনা জিহিয়নের সবচেয়ে ভালো বন্ধু ছিল, সেও জিহিয়নকে ছাড়াই ডায়ানোর দলে যোগ দিল। ডায়ানোর দলে থাকার কারণে ইয়াংসিং জানতে পারলো যে ডায়ানো জিহিয়নের বিরুদ্ধে এক ভয়ঙ্কর লড়াইয়ের পরিকল্পনা করছে, আর এটা সত্যিই বেশ বিপজ্জনক ছিল। ইয়াংসিং যেহেতু জিহিয়নকে এখনো নিজের বন্ধু মনে করত, তাই তার মনটা অস্থির হয়ে উঠল। সে তখনই জিহিয়নের কাছে গেল। সে তাকে সতর্ক করে উপদেশ দিল, তোমার কোনো ক্ষতি হওয়ার আগেই এই স্কুল ছেড়ে চলে যাও। ইয়াংসিং যখন এই কথাগুলো বলছিল তখন ডায়ানো সেখানে চলে আসে আর তাদের কথাগুলো শুনে ফেলে। সে বুঝতে পারে যে ইয়াংসিং অর্থাৎ তার নিজেদের দলেরই একজন লোক, কিন্তু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ইয়াংসিং আর জিহিয়ন আগেই লুকিয়ে পড়েছিল, কিন্তু ডায়ানো তার দলের লোকদের আদেশ দেয় যেন জিহিয়ং আর ইয়াংসিংকে যে কোনোভাবে খুঁজে বের করে নিয়ে আসে। সে তাদের দুজনকেই শেষ করে দিতে চেয়েছিল। শেষমেশ ইয়াংসিং ডায়ানোর দলের হাতে ধরা পড়ল। সেই লোকেরা তাকে এমন নিষ্ঠুরভাবে মারধর করলো যে তার অবস্থা খুব খারাপ ছিল।
জিহিয়ন যখন এই খবরটা পেল সে আর এক মুহূর্তও দেরি করল না, বিদ্যুতের গতিতে সেখানে ছুটে গেল। ইয়াংসিং এর ক্ষত বিক্ষত অবস্থা দেখে জিহিয়নের মনটা খুব খারাপ হয়ে গেল। সে ভাবছিল শুধু তাকে বাঁচাতে গিয়ে ইয়াংসিং এর আজকে এই অবস্থা হলো। কিন্তু তখন ডায়ানো সেখানে এসে তাকে পরবর্তী লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে, আর চ্যালেঞ্জ করার পর সে সেখান থেকে চলে যায়। জিহিয়নের তখনও ইয়াংসিং এর জন্য ভীষণ মন খারাপ ছিল। এই ঘটনার পর জিহিয়ন বাড়ি ফিরে আসে। সে দেখলো অনেকদিন ধরে তার বোনের সাথে দেখা হয়নি, আর তার বোনও বেশ মনমরা হয়ে বসে আছে। জিহিয়ন হঠাৎ করেই বুঝলো যে এই পৃথিবীতে তার বোন ছাড়া আর কেউ নেই, তার বোনই তার সব। সে তার বোনের সাথে কথা বলল, যেখানে তার বোন তাকে বোঝালো যে সে জিহিয়নকে খুশি দেখতে চায় আর তার সাফল্যের অংশীদার হতে চায়। কথা শোনার পর জিহিয়নের মধ্যে যেন এক নতুন শক্তি চলে আসে। সে সিদ্ধান্ত নিল যে এখন সে একজন বড় ফাইটার হয়ে উঠবে। ডায়ানোকে হারানোই ছিল তার এই নতুন প্রতিজ্ঞার প্রথম ধাপ। জিহিয়ন যখন ফাইটিং ক্লাবে আসে ডায়ানোর সাথে ফাইনাল লড়াইয়ের জন্য, তখন ডায়ানো প্ল্যান পাল্টে জিহিয়নকে বলল যে তার সাথে লড়াই করার আগে জিহিয়নকে তার দলের সব যোদ্ধাকে হারাতে হবে। জিহিয়নকে একে একে তাদের সবার সাথে লড়তে হবে। জিহিয়ন অবাক হলো, কারণ হঠাৎ করে তার সামনে অনেকগুলো শক্তিশালী যোদ্ধা এসে দাঁড়ালো, আর তারা সবাই জিহিয়নের উপর একসাথে আক্রমণ করে বসে। কোনো একজন লোকের পক্ষে তাদের সবাইকে একসাথে হারানো সম্ভব না। জিহিয়ন একের পর এক লড়তে লড়তে একসময় ক্লান্ত হয়ে পড়ল। মনে হলো যেন সে আর পারবে না। ঠিক তখনই সিনেমার সবচেয়ে দারুণ অংশটা আসে। চ্যাংসিং আর অন্য 3 জন চ্যাম্পিয়ন সেখানে এসে পৌঁছালো। তারা জিহিয়নকে সাহায্য করতে এগিয়ে এলো। কারণ কি জানেন? তারা সবাই ডায়ানোর ওপর, অর্থাৎ তাদের পুরনো নেতার ওপর খুব বিরক্ত ছিল। ডায়ানো তাদের ওপর অনেক অত্যাচার করেছিল, তাই তারা জিহিয়নের পাশে দাঁড়াতে চেয়েছিল। চ্যাম্পিয়নরা ডায়ানোর দলের যোদ্ধাদের সাথে লড়াই শুরু করলো। অন্যদিকে আমাদের হিরো জিহিয়ন আর ডায়ানোর মধ্যে এক কঠিন ফাইট হচ্ছিল। লড়াইটা দুজনের জন্যই ছিল অসাধারণ। কেউ কাউকে একটুও ছাড় দিচ্ছিল না, দুজনেই হার মানতে রাজি ছিল না। কিন্তু অবশেষে জিহিয়ন পেছন থেকে একটা সুযোগ কাজে লাগালো। সে ডায়ানোকে এমন জোরে ঘুষি মারলো যে সে মাটিতে পড়ে গেল। এভাবেই ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা। এই শেষ লড়াইয়ে জিহিয়নের জয় হলো, আর সেই স্কুলের টপ ডগ অর্থাৎ সবচেয়ে শক্তিশালী যোদ্ধার খেতাব জিতে নিল। এরপর সবাই জিহিয়নকে তাদের টপ ডগ হিসেবে খুশি মনে মেনে নিল। সে তাদের নতুন নেতা হলো, আর সেই স্কুলের জন্য কিছু নতুন নিয়ম তৈরি করলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম ছিল সে ছাত্রছাত্রীদের মাটির নিচে অবস্থিত ফাইটিং ক্লাবে নিয়ম মেনে লড়াই করার অনুমতি দিল। আর এভাবেই এই দারুণ সিনেমার গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্যাংস্টার মুভিগুলো দেখতে চাইলে সেটাও জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে।